২২ তারিখ রাত প্রায় ৯-১০টার দিকে বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কেমন হলো সেই স্কোয়াড? কারা আছেন, কারা নেই, কেন আছেন, কেন নেই, কেমন হয়েছে দলটার কম্বিনেশন, ব্যাটসম্যান কয়জন, বোলার কয়জন, কি প্ল্যানে কাজ করবে, অলরাউন্ডার কয়জন, তা নিয়ে সবকিছু আজকের এই ভিডিওটি অ্যানালাইসিস করব। তাই আমাদের পাশে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করে। চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা যদি প্রথমে দেখি, বাংলাদেশ দল ১৬ সদস্যের একটি টিম ঘোষণা করেছেন। এখানে কে আছে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বাংলাদেশ স্কোয়াড ফর এশিয়া কাপ 2025 লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে আছেন। আমরা জানি যে তিনি ক্যাপ্টেন হিসেবে থাকবেন। তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আছেন। এদিকে যদি আমরা দেখি একটা নতুন মুখ, সেটা হচ্ছে সাইফ হাসান। সাইফ হাসানকে আপনারা হয়তো টেস্ট প্লেয়ার হিসেবে চিনেন, কিন্তু বিগত বছরগুলোতে সে অনেক ভালো টি-টোয়েন্টির প্লেয়ার। হয়তো জাতীয় দলে খেলেন নাই, তাই আপনারা দেখেন নাই। বিশেষ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এবং বিপিএল এ তো তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। বিশেষ করে এই ৪ নাম্বার পজিশনে বাংলাদেশ হয়তো ৪ নাম্বার পজিশনের ব্যাকআপ হিসেবে রাখার জন্য তাকে নিয়েছেন। তাছাড়া তিনি ওপেনিং এ ভালো খেলতে পারেন এবং এক্সট্রা ফ্যাক্ট হচ্ছে ওনার বোলিং। তিনি বোলিং করে ১ থেকে ২টা ওভার করতে পারবেন প্রয়োজন অনুসারে। তারপর যদি আমরা দেখি তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান। হ্যাঁ, নুরুল হাসান সোহান অনেকেই হয়তো প্রত্যাশা করেছেন যে তিনি থাকবেন। সেই প্রত্যাশা অনুযায়ী তিনি আছেন। আমার মনে হয় যদি নুরুল হাসান সোহান দলের ভিতরে একাদশে থাকে, তাহলে হয়তো তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দেওয়া উচিত। লিটন দাস ক্যাপ্টেন এবং নুরুল হাসান সোহান ভাইস ক্যাপ্টেন। এইটা বলার কারণ, তিনি গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ক্যাপ্টেন্সি করেছেন এবং দলকে জিতিয়েছেন 2024-এ, এবং 2025-এ এসেও তিনি ক্যাপ্টেন্সি করেছেন রংপুর রাইডার্স এর বিপিএল এ এবং ভালো পারফরমেন্স করেছেন। দলকে ফাইনালে নিয়ে গেছেন এবং 2025-এ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ফাইনালে নিয়ে গেছেন দলকে তার ক্যাপ্টেন্সির অধীনে। তাই আমার মনে হয় তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে দেওয়া উচিত। সবকিছু বিবেচনা করে হয়তো বোর্ড তাকে দলে নিয়েছেন। তারপর যদি আমরা দেখি শেখ মেহেদী হাসান, খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। বাংলাদেশের টি-টোয়েন্টি প্লেয়ার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। ওনার বোলিং এবং এক্সট্রা যে ১০-১২টা রান আসে ওনার ব্যাটিং থেকে, ওইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। রিশাদ হোসেন লেগ স্পিনার, নাসুম আহমেদ, আহমেদের ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। মুস্তাফিজুর রহমান, ওনাকে ছাড়া হয়তো বাংলাদেশের টি-টোয়েন্টি দলই হয় না। ওনার যে ৪টা ওভার, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া তানজিদ হোসেন সাকিব, তাসকিন আহমেদ, শরীফুলকে নেওয়া হয়েছে ওনার যে ইউএসএ তে যে এশিয়া কাপ হবে, ওইখানে ওনার বোলিং খুবই কার্যকর, সেজন্য শরীফুল ইসলামকে নেওয়া হচ্ছে। সাইফুদ্দিন একজন জেনুইন অলরাউন্ডার। ওনার বোলিং এর পাশাপাশি ওনার ব্যাটিংটাও খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বাদ পড়েছেন যারা: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। তাছাড়াও আমরা যদি এই দলটাকে আরেকটু অ্যানালাইসিস করতে যাই, তাহলে আহ, কেমন হয়? ক্যাপ্টেন্সিতে থাকবেন লিটন কুমার দাস, কারণ উনি বিগত কয়েকটা ম্যাচ ক্যাপ্টেন্সি করে আসছেন এবং তিনি টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি সফল ক্যাপ্টেন।
তাই এইটা নিশ্চিত যে তিনি ক্যাপ্টেন হিসেবে থাকবেন, লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে থাকবেন। ওনার রান রেট হয়তো কম, কিন্তু ক্যাপ্টেন বিবেচনা করে তিনি থাকবেন 100%। তারপর আছে তানজিদ তামিম। বাংলাদেশের বর্তমান যদি স্কোয়াডটা বিবেচনা করি, তাহলে তানজিদ তামিম হচ্ছে মোস্ট একজন সেরা ওপেনার ব্যাটসম্যান, যার বিগত অনেকগুলা ম্যাচই পারফরমেন্স ভালো, খুবই ভালো করছেন, তাই সে থাকবে। তারপরে যদি দেখি পারভেজ হোসেন ইমন ইউএসের সঙ্গে যে 100টা করলেন, ওইটার পরে তাকে বাদ দেওয়ার কোনো মানেই হয় না। ওকে বাদ দেওয়ার কোনো মানেই হয় না, বাদ দেওয়াই যায় না। তাই বলা যায় যে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন যোগ্য, ওপেনিং স্লটে থাকার যোগ্য। বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি 100 এসেছে পারভেজ হোসেন ইমনের হাত ধরে। প্রথমটা এসেছিল বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের হাত ধরে। সো তারা দুইজন থাকবে, তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের জুড়িটা দেখার মতো হবে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তাদের দুইজনের প্রত্যাশা থাকবে অনেক বেশি, কারণ আমরা বিগত অনেক সিরিজ ম্যাচে দেখেছি যে যেই দিন তানজিদ হাসান তামিম রান করেছেন না, ওই দিন পারভেজ হোসেন ইমন রান করেছেন। তাই আমরা দেখব এবার টি-টোয়েন্টি সিরিজে এশিয়া কাপে কেমন পারফরমেন্স করে তারা। তারপর যে নতুন মুখটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাইফ হাসান। অনেকেই তাকে টেস্টের প্লেয়ার হিসেবে চিনেন, কিন্তু তিনি বিগত অনেকগুলো ম্যাচ, বিশেষ করে বিপিএল এবং গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অনেক ভালো পারফরমেন্স করেছে। আর বাংলাদেশের স্কোয়াডে স্কোয়াডে 4 নাম্বার পজিশনটার জন্য বিসিসিআই অনেক দেখছিল কিন্তু পাচ্ছিল না। বিসিবি অনেক দেখছিল কিন্তু পাচ্ছিল না। সাইফ সাইফ হচ্ছে 4 নাম্বার পজিশনে খেলার সব থেকে উপযোগী ব্যাটসম্যান। বিগত ম্যাচগুলো যদি আপনি দেখেন, তিনি 3-4-এই খেলেন, কিন্তু 4 নাম্বারে খেলার জন্য তিনি খুব পারফেক্ট। আর তাছাড়া তার বোলিং পারফরমেন্সও ভালো। তার বোলিং এর যে আহ, সেবাটা ওইটা আপনি নিতে পারবেন ব্যাটসম্যানের পাশাপাশি। ওনাকে 4 নাম্বারে খেলাতে পারেন, কিংবা আপনি 1 নাম্বারও খেলাতে পারবেন। তাই বিসিবি বিসিবি তাকে এই 4 নাম্বার পজিশনের জন্য গুরুত্বপূর্ণ ভেবেছেন। এটা হচ্ছে সবথেকে একটা ভালো ডিসিশন। তারপর তারপর আছে, আমরা জানি যে তৌহিদ হৃদয় থাকবেন, কারণ তিনিই আছেন, তাদেরকে বাদ দেওয়ার মতো কোনো প্রশ্ন ওঠে না। তারপর আছে জাকির এবং শামীম হোসেন পাটোয়ারি, এটা সবাই জানে যে তাদেরকে বাদ দেওয়ার মতো কোনো কথা নাই, তারা থাকবেই। এখন যে কথাটা আছে নুরুল হাসান সোহান, এটা নতুন। এটাকে অনেকে হয়তো অবাক হবেন না দেখলে, কারণ তিনি গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, অর্থাৎ যেটা 2024-এ হয়েছে, ওইখানে তিনি তার ক্যাপ্টেন্সির মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স, এবং 2025-এ তিনি দলটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। এবং বিপিএল এর একটা ম্যাচ তিনি যেইভাবে জিতিয়েছেন, ওইটার পরে ওনাকে বাদ দেওয়ার মতো বা রাখার কোয়ালিটি হয়তো বিসিবি মনে করেছেন। আমিও ওনাদের মতে একমত। তিনি হয়তো তাকে হয়তো আমরা ফিনিশারের ভূমিকায় দেখতে পাবো জাকির এবং শামীমদের সাথে। ওর হচ্ছে 6 এবং 5, এই নাম্বারটার খেলার পজিশন হচ্ছে ওর। রোশান সোহানের পজিশন হচ্ছে 5 এবং 6, এবং তাছাড়া জাকির, শামীম, তৌহিদ হৃদয় তো আছেন। আমরা যদি তারপরে চিন্তা করি, তারপর আমরা দেখতে পাবো যে এগুলা হচ্ছে ব্যাটসম্যানের। আমরা যদি দেখি ব্যাটসম্যান, এখানে সাইফ হাসানের বোলিংটাও একটু এক্সট্রা ইয়া সুযোগ দেবে, এবং এখানে শামীম
শামীম হোসেন পাটোয়ারির বোলিংটাও এক্সট্রা একটা আমাদের জন্য ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তারপর যদি আমরা তুলনা করি বোলিং বা অলরাউন্ডের দিক দিয়ে যদি দেখতে চাই, আমাদের কাছে আহ, যদি অলরাউন্ডের দিক দিয়ে দেখতে চাই, আমাদের কাছে অলরাউন্ডার আছে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। এই হচ্ছে 5 জন আমাদের জেনুইন অলরাউন্ডার। তাদেরকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে শেখ মেহেদী, শেখ মেহেদীকে বলা হয় বাংলাদেশের টি-টোয়েন্টির জন্য পারফেক্ট পারফেক্ট প্লেয়ার। এবং 7 নাম্বার, 7 এবং 8-এ খেলার জন্য পারফেক্ট প্লেয়ার বলা হয় শেখ মেহেদীকে। ওনার বোলিংটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। এবং তাছাড়া আহ, তিনি যেই 10-15টা রান নিতে পারেন ওইটাও একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। তারপর বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার আছেন রিশাদ হোসেন। সবাই জানেন, অনেকেই জানেন যে ওনাকে রাখতেই হবে, কারণ বাংলাদেশ আর লেগ স্পিনার নাই। অনেকদিন লেগ স্পিন নিয়ে ভোগার পরে আমরা রিশাদ হোসেনকে পেয়েছি। দেখি ওনার কি করা যায়। এবং বিগত সিরিজ এবং ম্যাচ এবং কাপ, চ্যাম্পিয়ন কাপ, এমন অনেক কাপে উনি অনেক ভালো পারফরমেন্স করেছেন। 2023-এর ওয়ার্ল্ড কাপে অনেক ভালো পারফরমেন্স করেছেন। বিগত পাকিস্তান পিএসএল এ অনেক ভালো পারফরমেন্স করেছেন। ওনার উপরে আমরা সবার আশাটা অনেক থাকবে। রিশাদ হোসেন, এবং তিনি ব্যাটিং এর মাধ্যমে 10-15টা রান যোগ করতে পারবেন, ওইটা এক্সট্রা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। তারপর আছে নাসুম আহমেদ। নাসুম আহমেদের বোলিংটা আমাদের জন্য খুবই দরকারি, বিশেষ করে শ্রীলঙ্কার ম্যাচে। তিনি শ্রীলঙ্কার সাথে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার। আপনি যদি বিগত শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচগুলো দেখেন, আহ, তিনি ইম্পর্ট্যান্ট প্লেয়ার হিসেবে দাঁড়িয়েছে ওই ম্যাচগুলোতে। তাছাড়াও নাসুম আহমেদের ব্যাটিং ব্যাটিং খুবই ভালো ব্যাটিং করেন। তিনি লাস্ট ফিনিশার হিসেবে অনেক ভালো ব্যাটিং করেন এবং অনেক ভালো ব্যাটিং করার ফলে অনেক ম্যাচও জিতিয়েছেন। তাই নাসুম আহমেদকে নেওয়া সব থেকে একটা বুদ্ধিমানের কাজ। নাসুম আহমেদের বোলিং এর পাশাপাশি ব্যাটিংটাও ভালো, সেই সুবিধাটাও বাংলাদেশ নিতে পারবে। তারপর মুস্তাফিজকে নিয়ে আমার কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না, কারণ যদি মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি দল হয় না। ওর যে চারটা ওভার ওইটা খুব গুরুত্বপূর্ণ। 4টা ওভার খুব গুরুত্বপূর্ণ। তাই মুস্তাফিজকে নিয়ে বেশি কিছু বলার নেই। ওনাকে ছাড়া বাংলাদেশের টি-টোয়েন্টি দল হয়ই না। আর তাছাড়া যদি দেখি পেস বোলিং আছে আহ, তানজিম সাকিব এবং তাসকিন শরীফুল, এরা থাকবেই। তাসকিন আহমেদ তো থাকবেই, একজন অভিজ্ঞ ব্যাটসম্যান বা বোলার, উনি তো থাকবেই। শরীফুলকে থাকার যে ব্যাপারটা ওইটা হচ্ছে বাংলাদেশ যে ইউএসএ তে ম্যাচ খেলবেন, আপনি যদি বিগত ইউএসএ ইউএসএ দেখেন, সেখানে দেখবেন যে শরীফুল খুবই কার্যকর সেই ইউএস এর মাঠে। আপনি যদি বাংলাদেশ এবং ইউএস এর ম্যাচগুলো দেখেন, সেখানে দেখবেন শরীফুলের বাউন্সার বোলিং খুবই কার্যকর ওই ইউএস এর মাঠগুলোতে। তাই শরীফুলকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এটাও খুব গুরুত্বপূর্ণ বুদ্ধিমানের কাজ করেছেন বিসিআই। তাছাড়া তানজিম সাকিবকে নিতেই হবে, কারণ ওনার যে বোলিং এর পাশাপাশি একটা আহ, বিগত ম্যাচগুলোতে একটা 50 করেছেন, প্লাস কিছু রানও যোগ করতে পারবেন। তাই তানজিম সাকিবকে নেওয়া উচিত। এখানে আরেকটা জিনিস যদি আপনি দেখেন, মোহাম্মদ সাইফুদ্দিন অনেক দিন ধরে বাংলাদেশ একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ করছিল, কিন্তু সাইফুদ্দিনের ভালো ফর্ম এবং ইনজুরি থাকায় তারা ওইটা নিতে পারে নাই। এখন সাইফুদ্দিন খুবই সুস্থ এবং বাংলাদেশের জন্য রানও করছেন এবং পাশাপাশি উইকেটও নিচ্ছেন। তাই আমি মনে করি সাইফুদ্দিনকে নেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ। তিনি লাস্টের ওভারগুলোতে ইয়র্কার স্পেশালিস্ট হিসেবে বোলার হিসেবে কাজ করতে পারবেন, প্লাস তিনি 10-15টা রানও যোগ করতে পারবেন। যদি আপনি শেষে বলেন এই দলটার
এই দলটার যদি রেটিং করতে আমি 10-এ কত দিতে চাই সেটা যদি বলতে চাই, 10-এ আমি দেব এই দলটাকে 8, এই স্কোয়াডকে 8 দেব। আপনি কত দিবেন সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আজ আজ এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং এমন ধরনের অ্যানালাইসিস ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন।